আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবিদস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ক্লাসে উচ্চতর গণিতের এসএসসি লেভেলের চ্যাপ্টার 2 থেকে আমরা আজকে আলোচনা করব বীজগণিতিক রাশিমালা নিয়ে। আজকে তোমরা যারা এসএসসি 2026 অথবা 2027-এর ক্যান্ডিডেট আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অথবা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, যারা নবম শ্রেণীতে আছো 2027-এ এসএসসি দিবে, আর যারা দশম শ্রেণীতে আছো তারা 26-এ পরীক্ষা দিবে। তো শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারটি আছে। যারা দশম শ্রেণীতে আছো এবং নবম শ্রেণীর যারা অর্ধবার্ষিক পরীক্ষার সামনে দিবে, তোমাদেরও এই চ্যাপ্টারটি আছে। এই বিবেচনায় আমরা আজকের এই টপিকটা নিয়ে এসেছি। দেখো, আমরা প্রথমে বেসিক লেভেল থেকে আলোচনা করব। বেসিকটা ক্লিয়ার করলে আমরা ধাপে ধাপে অনুশীলনী সবগুলো অঙ্ক করব। দেখো, আমরা আজকে আলোচনা করব, আমাদের টপিক হচ্ছে চলক, ধ্রুবক এবং বহুপদী। এই তিনটা জিনিস আমি আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। দেখো, চলক জিনিসটা কি? চলক হচ্ছে, আমরা অঙ্কের মধ্যে দেখেছি এক্স, ওয়াই, জেড, এগুলা দ্বারা চলককে প্রকাশ করা হয়। চলক মূলত, চলক জিনিসটা হচ্ছে ভেরিয়েবল, মানে যে যার মানটা ভেরি করে। যেমন এক্স ওয়াই জেড, আমরা এক একটা অঙ্কে এক্স ওয়াই জেড এর এক একটা মান পাই, ভিন্ন ভিন্ন মান পাই, মানে নির্দিষ্ট কোনো মান আমরা পাই না। এই জন্য এক্স ওয়াই জেড হচ্ছে চলক। অথবা তুমি মনে করো এই রুমের তাপমাত্রা হচ্ছে এক্স ডিগ্রি সেলসিয়াস, এক্স ডিগ্রি সেলসিয়াস, তাহলে এক্স ডিগ্রি সমান সমান মনে করো যে এখন হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। তো সবসময় কি 28 ডিগ্রি সেলসিয়াস থাকবে এই রুমের তাপমাত্রা? সবসময় কিন্তু এই তাপমাত্রা থাকবে না। সময়ের পরিবর্তনে এই তাপমাত্রাটাও চেঞ্জ হবে, 30 ডিগ্রি, 35 ডিগ্রি, আস্তে আস্তে চেঞ্জ হবে। তাহলে এই এক্স এর মানটা আমার এক এক সময় এক একটা মান ধারণ করতেছে, এই জন্য এটা হচ্ছে চলক। তার মানে যে রাশিটার মান, যে পদের মান বারবার চেঞ্জ হয়, সেটাই হচ্ছে চলক। তাহলে আমরা চলককে এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করে থাকি। আশা করি চলকটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ধ্রুবক সম্পর্কে। চলকটা আমরা একটা বীজগণিতিক রাশি লিখে আমরা প্রকাশ করতে পারি। মনে করো যে 5x² + 2x + 3, এই যে একটা বীজগণিতিক রাশি লিখলাম, এই রাশির মধ্যে এই এক্স, এটা হচ্ছে চলক। আর ধ্রুবক পদ কোনটা? যার সাথে কোনো চলক নাই, এমন একটা পদ যার সাথে কোনো চলক নাই, সেটাই হচ্ছে ধ্রুবক। যেমন এই 3, এটা হচ্ছে ধ্রুবক। আর ধ্রুবকটা সাধারণত রাশির শেষে লেখা হয়ে থাকে এবং এটার মান কখনো চেঞ্জ হবে না। এরকম ধ্রুবক অনেকগুলো পদ আছে, যেমন পায়ের মান, এটা ধ্রুবক 3.1416, এটা লেখা যেতে পারে 22/7, 22-কে 7 দ্বারা ভাগ করলে এই মানটা আমরা পাবো। এগুলো হচ্ছে ধ্রুবক মান। আচ্ছা, বহুপদী সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বহুপদী। তাহলে আমরা চলক শিখলাম, ধ্রুবক শিখলাম, বহুপদী সম্পর্কে এখন জানবো। তো বহুপদী জিনিসটা কি, আসলে এটা আমরা ক্লিয়ার করি। এই যে একটু আগে যে আমরা লিখলাম 5x² + 2x + 3, 5x² + 2x + 3, এটা কি একটা বহুপদী? অবশ্যই বহুপদী, ঠিক আছে? কারণ এখানে এটা একটা বীজগণিতিক রাশি, আবার একটা বহুপদী। কারণ এখানে 3টা পদ যুক্ত আছে, কিন্তু প্রত্যেকটা এক একটা আবার বহুপদী। 3 একটা বহুপদী, 2x একটা বহুপদী, 5x² একটা বহুপদী। তো এখন কথা হচ্ছে আমরা বহুপদী চিনব কিভাবে, বহুপদীকে প্রকাশ করে কিভাবে? প্রকাশ, আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যখন ক্লাস করবে খাতা কলম নিয়ে আমার সাথে বসবে। আমি যেটা বোর্ডে লিখি কিছু ইম্পর্টেন্ট, আমার সাথে কিছু নোট তোমরা করবে। আমি যে কথাগুলো বলি এই কথাগুলো তোমরা একটু খাতায় সাইডে ছোট করে নোট করে নেবে, তাহলে তোমাদের পরে তোমার এই নোটটা দেখলে তোমাদের বুঝতে সহজ হবে। তো বহুপদীকে প্রকাশ করে হচ্ছে cx⁴p দ্বারা। c হচ্ছে সহগ, x তো হচ্ছে চলক,
পি হলো পাওয়ার, অথবা অনেকগুলো নাম আছে, ঘাত বলা যায়, ইন্ডেক্স বলা যায়, সূচক বলা যায়, তোমরা যেই নামেই ডাকো সমস্যা নেই। সি এক্স টু দি পাওয়ার পি, এটার সাথে যার মিল হবে সেটাই হবে বহুপদী। তাহলে আমরা বললাম যে 5x স্কয়ার একটা বহুপদী, আমরা এটা যাচাই করি। 5x স্কয়ার, x স্কয়ার, তাহলে 5 এটা হচ্ছে একটা সহগ, x হচ্ছে চলক, আর এটা হচ্ছে পাওয়ার। তাহলে দেখো তো এটা কি আমাদের এই বহুপদীর যে আকার cx টু দি পাওয়ার p এর সাথে মিলে গেছে, এই জন্য এটা হচ্ছে একটা বহুপদী। একইভাবে 2x এটা হচ্ছে একটা বহুপদী। দেখো 2x, x এর উপরে কোনো কিছু নাই, মানে হচ্ছে পাওয়ার 1 আছে, তাই 2 হচ্ছে c এর মান বা সহগ, x হচ্ছে চলকের মান x, আর এটা হচ্ছে p এর মান অর্থাৎ পাওয়ার বা সূচক। তাহলে আমরা বুঝতে পারলাম 2x এটা হচ্ছে একটা বহুপদী। এবং লাস্টে যে 3 আছে, এই 3 কি বহুপদী কিনা এরকম একটা প্রশ্ন প্রায় তোমাদের বিভিন্ন পরীক্ষার মধ্যে আসে। তো আমরা এখন দেখব যে 3 বহুপদী কিনা। অবশ্যই 3 বহুপদী, কারণ 3 কে লেখা যাবে 3 ইনটু x টু দি পাওয়ার 0, কারণ আমরা জেনারেল ম্যাথের মধ্যে আমরা শিখে এসেছি x টু দি পাওয়ার 0 বা কোনো কিছুর পাওয়ার 0 দিলে মান আসে 1, তাহলে 3 ইনটু 1 লেখা যাবে, অর্থাৎ 3 হবে। তাহলে এটা হচ্ছে সহগ c এর মান, এটা হচ্ছে চলক x এর মান, আর এটা হচ্ছে মাত্রা, মাত্রা বা সূচক, 0 হচ্ছে সূচক। তাহলে আমরা কি পাইলাম c x টু দি পাওয়ার p, অর্থাৎ 3 কে c x টু দি পাওয়ার p এই আকারে লেখা যাচ্ছে 3 কে, এই জন্য 3 হচ্ছে বহুপদী। এখন যদি বলা হয় এই যে ধ্রুবক পদ, এই ধ্রুবক পদ কত মাত্রার বহুপদী, এটা হবে শূন্য মাত্রার বহুপদী, কারণ আমার এখানে মাত্রা কত, শূন্য। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ। না বুঝলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে তোমাদের সবগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। এতটুকু আমরা মুছে ফেলি, এতটুকু মুছে ফেলি। তো দেখো সি এক্স টু দি পাওয়ার পি, এখানে একটা কথা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই যে পাওয়ারটা, পাওয়ার সবসময় ধনাত্মক হতে হবে, পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। পাওয়ার POWER, পাওয়ার সব সময় অঋণাত্মক কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, ভগ্নাংশ হতে পারবে না, ঋণাত্মক সংখ্যা হতে পারবে না, দশমিক হতে পারবে না, পূর্ণ সংখ্যা হতে হবে। পাওয়ার যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা না হয় তাহলে আমার এটা বহুপদী হবে না। শূন্য সহ সকল, আচ্ছা পূর্ণ সংখ্যা কাকে বলে, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে, এটা আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। তাহলে আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা জানলাম, আর জানলাম হচ্ছে আমাদের বহুপদী হতে হলে আমাদের সি এক্স টু দি পাওয়ার পি হলে সেটা বহুপদী, কিন্তু এই পাওয়ার কখনো ঋণাত্মক হতে পারবে না, ভগ্নাংশ হতে পারবে না। এখন আমরা কিছু বহুপদী দেখব। মনে করো 7x টু দি পাওয়ার 4, এটা কি বহুপদী? তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কি বলবো? অবশ্যই এটা বহুপদী, এটা বহুপদী। কেন বহুপদী? কারণ এটাকে এই সি এক্স টু দি পাওয়ার পি আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে সি এর মান হচ্ছে 7, এক্স হচ্ছে চলক, পাওয়ার হচ্ছে 4, এবং পাওয়ার হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা।
আচ্ছা, আমি আর আবার যদি বলি 9 কি একটা বহুপদী? 9 কি একটি বহুপদী? অবশ্যই বহুপদী হবে, কারণ আমরা একটু আগে দেখেছি 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 লেখা যাবে। তাহলে সি ইন্টু এক্স টু দি পাওয়ার পি, এটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা 0 শূন্য সহ, ধনাত্মক সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 0 হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটাও একটি বহুপদী, কারণ এটাকে সি এক্স টু দি পাওয়ার পি আকারে প্রকাশ করা গিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানবো, ধ্রুবক শুধুমাত্র কিন্তু সংখ্যা হবে, ধ্রুবক ধ্রুবক শুধুমাত্র সংখ্যা হবে। আচ্ছা, তাহলে ধ্রুবক আমাদের যে শুধুমাত্র সংখ্যা হবে, এর সাথে কোনো চলক যুক্ত থাকবে না। আচ্ছা, তাহলে আমাদের এই তিনটা টপিক আশা করি তোমরা বুঝতে পেরেছো, চলক, ধ্রুবক, বহুপদী। আমরা আর কি শিখবো এই চ্যাপ্টারের মধ্যে? বেসিকে আমরা শিখবো হচ্ছে সমমাত্রিক বহুপদী। আমরা এই ক্লাসটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করব। তারপরের ক্লাসে আমরা নেক্সট ক্লাসে আমরা যা শিখবো সেটা হচ্ছে সমমাত্রিক বহুপদী, তারপর হচ্ছে প্রতিসম বহুপদী, বহুপদী চক্রক্রমিক বহুপদী, চক্রক্রমিক বহুপদী। ঠিক আছে, এই তিনটা হলে তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম পর্বের ক্লাস, লেকচার 1। লেকচার 2 তে আমরা এগুলো শিখব। লেকচার 2 তে আরেকটা ক্লাস দিব, লেকচার 3। সেখানে আমরা এই বেসিকের উপরে কিছু গাণিতিক প্রবলেম করব। লেকচার 4 এ আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আংশিক ভগ্নাংশ, এই চ্যাপ্টারের আংশিক ভগ্নাংশ করব এবং পাশাপাশি কিছু এমসিকিউ করব। 4টা বা 5টা লেকচার হতে পারে, তো তোমরা ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ আমার এই লেকচারগুলো সবগুলো কমপ্লিট করো, পরে আমাকে জানাও। আমি ধারাবাহিকভাবে তোমাদের সবগুলো ক্লাস পরে দেব এবং সবগুলো টপিক একবার কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেব। ঠিক আছে, আল্লাহ হাফিজ।